রিজিওনাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া এই চ্যাপ্টার থেকে ভারতের ভূপ্রকৃতির উপদ্বীপীয় মালভূমি নিয়ে এর আগে আমি দুটি ক্লাস করেছি। একটি ক্লাসে আমরা ভারতের মধ্য ভারতের উচ্চভূমি সম্পর্কে জেনেছি, তাই তো। আরেকটি ক্লাসে আমরা পূর্ব ভারতের উচ্চভূমি সম্পর্কে জেনেছি। আর আজকের ক্লাসে আমরা দাক্ষিণাত্য মালভূমি সম্পর্কে ডিটেলসে জানব। ওকে, দেখো তো শুরুতেই আমরা দেখে নেই যে দাক্ষিণাত্য মালভূমির অবস্থান কোথায়। দেখো দেখো তোমরা এই বোর্ডে এই মানচিত্র লক্ষ্য করো, মনে করো এই ভারতের মানচিত্র। দেখো এই উত্তরের এটা কি বিন্ধ্য পর্বত, তাই তো। এটা কি সাতপুরা পর্বত, আর এটা কি, এটা হচ্ছে নর্মদা নদী। ওকে, দেখো এখান থেকে একটা প্রশ্ন হয়, কিন্তু প্রশ্ন হয় দেখো এটা বিন্ধ্য পর্বত আর এটা সাতপুরা পর্বত। তাহলে বিন্ধ্য পর্বত আর সাতপুরা পর্বতের মাঝ বরাবর কোন নদী প্রবাহিত হচ্ছে? কি নদী? নর্মদা নদী প্রবাহিত হচ্ছে কি পূর্ব থেকে পশ্চিম দিকে। এটা কিন্তু প্রশ্ন হয় যে বিন্ধ্য পর্বত ও সাতপুরা পর্বতের মাঝ বরাবর কোন নদী প্রবাহিত হচ্ছে? কোন নদী? নর্মদা নদী। ওকে, দেখো তো এই দাক্ষিণাত্য মালভূমি কিরকম, অবস্থানটা কিরকম দেখো। তাহলে এই উত্তরে এই হচ্ছে নর্মদা নদী। ওকে, উত্তরে নর্মদা নদী থেকে দক্ষিণে একদম কন্যাকুমারিকা। তাহলে উত্তরে নর্মদা নদী থেকে দক্ষিণে কন্যাকুমারিকা পর্যন্ত, আর পশ্চিমে এটা হচ্ছে পশ্চিমঘাট পর্বত, আর পূর্বে এটা হচ্ছে পূর্বঘাট পর্বত। ওকে, তাহলে উত্তরে নর্মদা নদী থেকে দক্ষিণে কন্যাকুমারিকা, পশ্চিমে পশ্চিমঘাট পর্বত থেকে পূর্বে পূর্বঘাট পর্বত। এই যে ত্রিভুজাকৃতির এই যে মালভূমিটা আছে, এই মালভূমিটাই হচ্ছে কি দাক্ষিণাত্য মালভূমি বা ডেকান প্ল্যাটু। যদি রাজ্য বলি যে দাক্ষিণাত্য মালভূমি কোন কোন রাজ্য জুড়ে অবস্থান করছে, তাহলে বুঝতেই পারছো ভারতের ম্যাপ সম্পর্কে ধারণা আছে, তাই তো। এখানে কি আছে? মহারাষ্ট্র, তাই তো। এখানে কি কর্ণাটক, কেরালা, এদিকে কি তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, তাই তো। এই রাজ্যগুলি জুড়ে দাক্ষিণাত্য মালভূমি অবস্থান করছে। আমরা সকলেই জানি এই দাক্ষিণাত্য মালভূমি হচ্ছে কি প্রাচীন গন্ডোয়ানা ল্যান্ডের অংশ, তাই তো, এবং ভারতের কি প্রাচীন ভূখণ্ড, তাই তো। তো এই যে ভারতের দাক্ষিণাত্য মালভূমি আছে, দাক্ষিণাত্য মালভূমির ভূপ্রকৃতিকে আমরা দুটা ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। একটা হচ্ছে কি দেখো, একটা হচ্ছে দাক্ষিণাত্য মালভূমির পার্বত্য অঞ্চল, আর একটা হচ্ছে মালভূমি অঞ্চল। ওকে, দেখো তো এই দাক্ষিণাত্য মালভূমিতে যেসব পর্বত আছে, অনেকগুলি পর্বত আছে, তার মধ্যে এই চারটা পর্বত প্রধান। কিরকম? পশ্চিমঘাট পর্বত, পূর্বঘাট পর্বত, নীলগিরি পর্বত, সাতপুরা পর্বত, তাই তো। তাহলে দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে এই চারটা প্রধান পর্বত অবস্থান করছে। এবার এই চারটা পর্বত সম্পর্কে আমাদের পৃথকভাবে ডিটেলসে জানতে হবে। ওকে, আর এই দাক্ষিণাত্য মালভূমিকে আবার তিনটা মালভূমি অংশে ভাগ করা হয়। একটা হচ্ছে দেখো মহারাষ্ট্র মালভূমি, একটা কর্ণাটক মালভূমি, একটা তেলেঙ্গানা মালভূমি। তো এই মালভূমি অঞ্চলটা আমরা পরে ডিসকাস করছি। আগে আমরা এই পার্বত্য অঞ্চলগুলি সম্পর্কে জেনে নিই, মানে পশ্চিমঘাট পর্বত, পূর্বঘাট পর্বত, নীলগিরি পর্বত, সাতপুরা পর্বত। ওকে, দেখো তো প্রথমে এই পশ্চিমঘাট পর্বত দেখো কিরকম অবস্থান দেখি। পশ্চিমঘাট পর্বতে দেখো দেখো এই নদীটা কি, এটা কি বলছি? তাপ্তি নদী, তাই তো। তাহলে উত্তরে দেখো এই তাপ্তি নদী থেকে দক্ষিণে কন্যাকুমারিকা পর্যন্ত, কি বলছি? উত্তরে এই তাপ্তি নদী থেকে দক্ষিণে কন্যাকুমারিকা পর্যন্ত এই আরব সাগরের উপকূল বরাবর এই যে নিরবিচ্ছিন্নভাবে যে পর্বতটি অবস্থান করছে, সেই পর্বতটি কি পশ্চিমঘাট পর্বত, আমরা সকলেই জানি, তাই তো। তো এই পশ্চিমঘাট পর্বত দৈর্ঘ্যে প্রায় 1600 কিলোমিটার, মানে উত্তর থেকে দক্ষিণে দৈর্ঘ্য প্রায় 1600 কিলোমিটার এবং নিরবিচ্ছিন্নভাবে অবস্থান করছে, এবং এর গড় উচ্চতা প্রায় 1200 মিটার। ঠিক আছে, তো যদি বলি কোন কোন রাজ্য অবস্থান করছে, বুঝতেই পারছো কোন কোন রাজ্য আছে, কি মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালা, এই তো। এই রাজ্যগুলো জুড়ে এই পশ্চিমঘাট পর্বত অবস্থান করছে। এই পশ্চিমঘাট পর্বত হলো, দেখো পশ্চিমঘাট পর্বত হচ্ছে তির্যকচ্যুত স্তূপ পর্বত। এটা কিন্তু প্রশ্ন হতে পারে যে পশ্চিমঘাট পর্বত কি জাতীয় পর্বত, তাহলে উত্তর কি তির্যকচ্যুত স্তূপ পর্বত। ওকে, তো তির্যকচ্যুত স্তূপ পর্বত হওয়ার জন্য কি হয় দেখো, তাহলে এই যে পশ্চিমঘাট পর্বত আছে, তো পশ্চিমঘাট পর্বতের এটা কোন দিকের ঢাল? পশ্চিম দিকের ঢাল। এটা কোন দিকের ঢাল? পূর্ব দিকের ঢাল, তাই তো। দেখো এই পশ্চিম দিকের ঢালে কি হয় যে আরব সাগরের উপকূল থেকে
ঠিক এরকম পশ্চিম দিকের ঢালটা এরকম খাড়া উপরের দিকে উঠে গেছে। ওকে, এবং পূর্ব দিকের ঢালটা এরকম ধাপের মতো ধাপ হয়ে মৃদু ঢালভাবে বা মৃদু হয়ে মৃদু ঢালু হয়ে পূর্ব দিকে ধীরে ধীরে মালভূমিতে নেমে গেছে। তো তির্যকচ্যুত স্তূপ পর্বত হওয়ার জন্যই এর একটা ঢাল খাড়া, কোন দিকটা খাড়া, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালটা খাড়া, এবং পূর্ব দিকের ঢালটাকে, এই দিকের ঢালটাকে মৃদু ঢালযুক্ত। ওকে, দেখো তো এই পশ্চিমঘাট পর্বতে সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে ভাবুলমালা। প্রশ্ন হতে পারে যে পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, তাহলে উত্তর কি ভাবুলমালা। কত? 2339 মিটার। এই ভাবুলমালা শৃঙ্গটি কেরালাতে অবস্থিত। এটাও কিন্তু প্রশ্ন হতে পারে যে পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ভাবুলমালা কোন রাজ্যে অবস্থিত, তাহলে উত্তর কি হবে? কেরালাতে অবস্থিত। ওকে, দেখো তো এই ভাবুলমালা ছাড়া আরো কিছু শৃঙ্গ আছে, যেমন দেখো যে কলসুবাই, মহাবালেশ্বর, এই দুটো শৃঙ্গ মহারাষ্ট্রে অবস্থিত। ওকে, আর এই অগস্ত্যকুট্টম, মনে রাখবে এই অগস্ত্যকুট্টম শৃঙ্গটা কেরালাতে কি বলতো, এই পশ্চিমঘাট পর্বতের সর্বদক্ষিণের শৃঙ্গ, যার উচ্চতা 2044 মিটার। এটাও কিন্তু প্রশ্ন হতে পারে। প্রশ্ন হতে পারে যে পশ্চিমঘাট পর্বতের সর্বদক্ষিণের শৃঙ্গ কোনটি, তাহলে উত্তর কি হবে? এই অগস্ত্যকুট্টম। এরপর দেখো এই যে পশ্চিমঘাট পর্বত কি বলছি, নিরবিচ্ছিন্নভাবে অবস্থিত, তাই তো। তো এই নিরবিচ্ছিন্নভাবে অবস্থিত হলেও এই পশ্চিমঘাট পর্বতে 3টি গ্যাপ বা ফাঁক আছে, আর এই 3টি গ্যাপ বা ফাঁক দিয়ে গিরিপথ তৈরি হয়েছে। ওকে, যেমন দেখো যে এই পশ্চিমঘাট পর্বতের সবার উত্তরে মহারাষ্ট্রে এখানে আছে, এখানে একটা গ্যাপ আছে, ঠিক আছে, যেটাকে বলা হয় থলঘাট গ্যাপ বা থলঘাট গিরিপথ। এই থলঘাট গিরিপথের মাধ্যমে নাসিক ও মুম্বাইয়ের মধ্যে যোগাযোগ রক্ষিত হয়। ওকে, এরপরে দেখো তাহলে এই থলঘাটের দক্ষিণে এই মহারাষ্ট্রেই এখানে আছে একটা গ্যাপ আছে। এই গ্যাপটার নাম ভোরঘাট গ্যাপ বা ভোরঘাট গিরিপথ। ওকে, তো এই ভোরঘাট গিরিপথ মুম্বাই ও পুনের মধ্যে যোগাযোগ রক্ষা করে। এগুলো কিন্তু প্রশ্ন হতে পারে। ওকে, আর একদম সবার দক্ষিণে এই এখানে একটা গ্যাপ আছে। এই গ্যাপটার নাম পলঘাট গ্যাপ, ঠিক আছে। আর এই পলঘাট গ্যাপ কেরালা আর তামিলনাড়ু রাজ্যের মধ্যে যোগাযোগ রক্ষা করে, ঠিক আছে। কোন রাজ্যে আছে? কি কেরালা রাজ্যে আছে। কি করে? তামিলনাড়ু আর কেরালার মধ্যে যোগাযোগ রক্ষা করে। এখানে আরেকটা বিষয় দেখবে যে এখানে এই পর্বতটা হচ্ছে নীলগিরি পর্বত, ঠিক আছে। আর এটা কি? পশ্চিমঘাট পর্বত। ওকে, দেখো তাহলে এই যে নীলগিরি পর্বত আর পশ্চিমঘাট পর্বত কি হচ্ছে, এই পালঘাট গিরিপথ দিয়ে বিচ্ছিন্ন আছে। এটাও কিন্তু প্রশ্ন হতে পারে যে পশ্চিমঘাট পর্বত ও নীলগিরি পর্বত কোন গ্যাপ দিয়ে বিচ্ছিন্ন বা কোন গিরিপথ দ্বারা বিচ্ছিন্ন, তাহলে উত্তর কি হবে? এই পালঘাট গিরিপথ দিয়ে বিচ্ছিন্ন। আরেকটা বিষয় মনে রাখবে, এই যে পশ্চিমঘাট পর্বত এই মহারাষ্ট্রে কি বলতো, মহারাষ্ট্রে সহ্যাদ্রি নামে পরিচিত। এটাও কিন্তু প্রশ্ন হতে পারে যে পশ্চিমঘাট পর্বত মহারাষ্ট্রে কি নামে পরিচিত, তাহলে পশ্চিমঘাট পর্বত মহারাষ্ট্রে সহ্যাদ্রি নামে পরিচিত। ওকে, তো এই হলো পশ্চিমঘাট পর্বত। এবার আমরা দেখব পূর্বঘাট পর্বত, ঠিক আছে। তো পূর্বঘাট পর্বতের আগে অবস্থান দেখে নিই। দেখো তাহলে এই পূর্বঘাট পর্বত বুঝতেই পারছো, এটা কি বঙ্গোপসাগর, তাই তো। বঙ্গোপসাগরের পূর্ব উপকূল বরাবর আছে পূর্বঘাট পর্বত, তাই তো। দেখো উত্তরে এই হচ্ছে মহানদী, এটা হচ্ছে মহানদী, উড়িষ্যার মহানদী। তো উত্তরে এই মহানদী থেকে দেখো যে দক্ষিণে এখানে আছে ভাইগাই নদী, ঠিক আছে। তাহলে উত্তরে মহানদী থেকে দক্ষিণে তামিলনাড়ুর ভাইগাই নদী পর্যন্ত এই পূর্বঘাট পর্বত বিস্তৃত। তবে এই পূর্বঘাট পর্বত কিন্তু একটানা বিস্তৃত নয়, ঠিক আছে। কারণ এই দাক্ষিণাত্য মালভূমির নদীগুলো এই পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়ে পূর্বঘাট পর্বতকে কেটে প্রবাহিত হয়েছে। ওকে, যেমন দেখো এখানে এই গোদাবরী নদী এই প্রবাহিত হয়েছে, মানে পূর্বঘাট পর্বতকে কেটে প্রবাহিত হয়েছে। আবার এই কৃষ্ণা নদী এই পূর্বঘাট পর্বতকে কেটে প্রবাহিত হয়েছে, ঠিক আছে। তার মানে কি দেখো যে পূর্বঘাট পর্বত একটানা বিস্তৃত নয়, তাই তো। পূর্বঘাট পর্বত কি নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন। তাহলে পূর্বঘাট পর্বত কি কতগুলো কি পাহাড়ের সমষ্টি। তো এই পূর্বঘাট পর্বত মনে রাখবে কি জাতীয় পর্বত? ক্ষয়জাত পর্বত, তাই তো। তো এই পূর্বঘাট পর্বত কি হচ্ছে? তাহলে কতগুলো ক্ষয়জাত পর্বতের সমষ্টি।
ওকে, দেখো এই যে পূর্বঘাট পর্বত, এই পর্বত কিন্তু মলয়াদ্রি নামেও পরিচিত। এটাও কিন্তু প্রশ্ন হতে পারে যে পূর্বঘাট পর্বত কি নামে পরিচিত, তাহলে উত্তর কি হবে? পূর্বঘাট পর্বত মলয়াদ্রি নামে পরিচিত। এই পূর্বঘাট পর্বতের গড় উচ্চতা, যেহেতু ক্ষয়জাত পর্বত, ফলে কি উচ্চতা কি কম হবে। এই পশ্চিমঘাট পর্বতের গড় উচ্চতা কত বলছি? প্রায় গড়ে 1200 মিটার। আর এই পূর্বঘাট পর্বতের উচ্চতা গড়ে 400 থেকে 600 মিটার। তাহলে এর উচ্চতা কম কেন? বুঝতেই পারছো, কারণ এটা কি ক্ষয়জাত পর্বত, এবং পূর্বঘাট কি বলছি? ক্ষয়জাত পর্বতের সমষ্টি। পূর্বঘাট পর্বতের এই ক্ষয়জাত পাহাড়গুলির মধ্যে দেখো যে অন্ধ্রপ্রদেশের দেখো যে নান্নামালা পলকোন্ডা উল্লেখযোগ্য, ঠিক আছে, এবং তামিলনাড়ুর জাভাদি শেভরয় এই পাহাড়গুলি উল্লেখযোগ্য। প্রশ্ন হতে পারে কিন্তু যে পলকোন্ডা পাহাড় কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশ, তাই তো। নান্নামালা কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশ। জাভাদি কোন রাজ্যে? তামিলনাড়ু। শেভরয় কোন রাজ্যে? তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। তাহলে এগুলো কি সব ক্ষয়জাত পর্বতের কি পূর্বঘাট পর্বতমালার সমষ্টি। ওকে, দেখো তো এই পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম জিন্দাগাদা, যার উচ্চতা দেখো 1690 মিটার। এই জিন্দাগাদা পর্বতশৃঙ্গটি অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। দুরকম প্রশ্নই কিন্তু হতে পারে। প্রশ্ন হতে পারে যে পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, তার উত্তর কি হবে? জিন্দাগাদা, তাই তো। প্রশ্ন হতে পারে পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ জিন্দাগাদা কোন রাজ্যে অবস্থিত, তাহলে কোন রাজ্যে? অন্ধ্রপ্রদেশে অবস্থিত, ঠিক আছে। আরেকটি উল্লেখযোগ্য শৃঙ্গ প্রায় একই রকম উচ্চতাযুক্ত আরমাকোন্ডা। পূর্বঘাট পর্বতের আরেকটি উল্লেখযোগ্য শৃঙ্গ হচ্ছে আরমাকোন্ডা। এর উচ্চতা কত দেখো? 1680 মিটার। এই শৃঙ্গটিও অন্ধ্রপ্রদেশে অবস্থিত। ওকে, এরপর দেখো আরেকটি উল্লেখযোগ্য শৃঙ্গ আছে মহেন্দ্রগিরি। এই মহেন্দ্রগিরি শৃঙ্গটি উড়িষ্যাতে অবস্থিত। ওকে, তো এখান থেকে এই শৃঙ্গগুলো কিন্তু মনে রাখবে যে এই জিন্দাগাদা, আরমাকোন্ডা, মহেন্দ্রগিরি এগুলো কোন পর্বতের শৃঙ্গ? কি পূর্বঘাট পর্বতের শৃঙ্গ, তাই তো। আর এখানে মহাবালেশ্বর, কলসুবাই, তাই তো, তারপরে ভাবুলমালা, অগস্ত্যকুট্টুম এগুলো কোন পর্বতের শৃঙ্গ? এগুলো পশ্চিমঘাট পর্বতের শৃঙ্গ। তো এই হলো পূর্বঘাট পর্বত। ওকে, এরপর দেখো নীলগিরি পর্বত, ঠিক আছে। দেখো প্রথমে আমরা দেখে নিই যে নীলগিরি পর্বত কোথায় আছে। দেখো দেখো এই যে পশ্চিমঘাট পর্বত, পশ্চিমঘাট পর্বতের এই যে কি বলেছি, এটা কি পালঘাট গ্যাপ, তাই তো। পালঘাট গ্যাপের এই যে এই পর্বতটাই কি বলেছিলাম? এই পর্বতটাই হচ্ছে নীলগিরি পর্বত, তাই তো। মনে রাখবে এই নীলগিরি পর্বত একটা কি স্তূপ পর্বত। নীলগিরি পর্বত এই পশ্চিমঘাট পর্বতেরই অংশ কি স্তূপ পর্বত। প্রশ্ন হতে পারে যে নীলগিরি কি জাতীয় পর্বত, তাহলে উত্তর কি নীলগিরি স্তূপ পর্বত। ওকে, এই নীলগিরি পর্বত কোথায় অবস্থিত? এটা কোন কোন রাজ্যে আছে? দেখো এটা এই কেরালা, কর্ণাটক আর তামিলনাড়ু। কি বলছি? কেরালা, কর্ণাটক আর তামিলনাড়ু রাজ্যের সীমানা বরাবর এই নীলগিরি পর্বত অবস্থিত। ওকে, আর কি দেখো এখানে ছবি দেখলেই বুঝতে পারছো যে নীলগিরি পর্বতে কি হচ্ছে। দেখো এই যে পশ্চিমঘাট পর্বত আর এই পূর্বঘাট পর্বত, তাই তো। তাহলে পশ্চিমঘাট পর্বত আর পূর্বঘাট পর্বত এসে এই নীলগিরি পর্বতে মিলিত হয়েছে। এটাও কিন্তু প্রশ্ন হতে পারে যে পূর্বঘাট পর্বত ও পশ্চিমঘাট পর্বত পরস্পর কোন পর্বতে মিলিত হয়েছে, তার উত্তর কি হবে? নীলগিরি পর্বতে মিলিত হয়েছে, ঠিক আছে। আর যেহেতু দুটি পর্বত বা আরও এর দক্ষিণে কতগুলো পর্বত আছে, অনেকগুলি পর্বত যদি এক জায়গায় এসে মিলিত হয় বা এক জায়গা থেকে যদি অনেকগুলি পর্বত বেরিয়ে যায়, তাহলে সেটাকে আমরা কি বলি? পর্বতের গ্রন্থি। তাহলে এই নীলগিরি কিন্তু আসলে কি বলতো? নীলগিরি দক্ষিণ ভারতের একটি পর্বতের গ্রন্থি। এটাও কিন্তু প্রশ্ন হতে পারে দক্ষিণ ভারতের একটি পর্বত গ্রন্থির নাম লেখো, তাহলে কি নীলগিরি পর্বত, ঠিক আছে। এই নীলগিরি পর্বতের এই যে সর্বোচ্চ শৃঙ্গ, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম দোদাবেতা, যার উচ্চতা 2637 মিটার। এটা প্রশ্ন হতে পারে যে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। তো নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম দোদাবেতা। এই দোদাবেতা মনে রাখবে, এই দোদাবেতা তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। এটাও কিন্তু প্রশ্ন হতে পারে যে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা কোন রাজ্যে অবস্থিত, তাহলে উত্তর কি হবে? তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। ওকে, দেখো এই নীলগিরি পর্বত এরকম নাম হয়েছে কেন? নীলগিরি নাম হয়েছে কেন? দেখো যে নীলগিরি পর্বতটা কি বলতো? নীলগিরি পর্বত এই নীলা কুরিঞ্জি গাছে ঢাকা। প্রচুর নীলা কুরিঞ্জি গাছ আছে, আর এই নীলা কুরিঞ্জি গাছে নীলচে বেগুনি রঙের ফুল ফোটে।
তবে এই ফুল কিন্তু প্রত্যেক বছর ফোটে না, 12 বছর অন্তর এই নীলা কুরিঞ্জি গাছে নীলচে বেগুনি রঙের ফুল ফোটে। আর যখন ফুল ফোটে তখন দূর থেকে গোটা পর্বতটাকে নীল রঙের দেখায়, আর এই জন্যই এই পর্বতটার নাম হয়েছে নীলগিরি পর্বত। ওকে, দেখো এই নীলগিরি পর্বতেই দক্ষিণ ভারতের বিখ্যাত পর্যটন কেন্দ্র উটি, দক্ষিণ ভারতের বিখ্যাত পর্যটন কেন্দ্র উটি অবস্থিত। আবার দেখো এই যে নীলগিরি পর্বত, এই নীলগিরি পর্বতের দক্ষিণ দিকে, নীলগিরি পর্বতের দক্ষিণে আরো 3টি ছোট ছোট পর্বত আছে। ঠিক আছে, কিরকম দেখো, এই যে এই পর্বতটা, এটার নাম হচ্ছে আনাইমালাই পর্বত। ঠিক আছে, এখানে আছে পালানি পর্বত। ওকে, আর এই যে সবার দক্ষিণের এই পর্বতটার নাম হচ্ছে কার্ডামাম পর্বত। ওকে, দেখো তাহলে এই যে আনাইমালাই পর্বত, এই আনাইমালাই পর্বত কি বলতো কেরালা ও তামিলনাড়ু রাজ্যে অবস্থান করছে। আনাইমালাই পর্বত কি কেরালা ও তামিলনাড়ু রাজ্যের সীমান্ত বরাবর অবস্থান করছে। ঠিক আছে, এই আনাইমালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। এই আনাইমুদি উচ্চতা কত? 2695 মিটার। আর এই আনাইমুদিটাই হচ্ছে আমরা জানি সমগ্র দাক্ষিণাত্যের সর্বোচ্চ শৃঙ্গ বা দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। প্রশ্ন হয় যে দাক্ষিণাত্যের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, তাহলে উত্তর কি হবে? আনাইমুদি। ওকে, আর এই আনাইমুদি শৃঙ্গটি মনে রাখবে কেরালা রাজ্যে অবস্থিত। ওকে, এরপর দেখো এই পর্বতটা কি বলছি, এই পর্বতটা বলছি পালনি পর্বত বা পালানি পর্বত, তাই তো। এই পালানি পর্বত কোথায়? দেখো তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। ঠিক আছে, আর এই যে এটা একদম সবার দক্ষিণের এই পর্বতটার নাম কার্ডামাম পর্বত, যেটা কেরালা রাজ্যে অবস্থিত। প্রশ্ন হয় যে ভারতের সর্বদক্ষিণের পর্বত কোনটি, তাহলে এই পর্বতটা, এটার নাম কি বলছি? কার্ডামাম পর্বত। তাহলে ভারতের সর্বদক্ষিণের পর্বতের নাম হচ্ছে কার্ডামাম পর্বত, যা কেরালা রাজ্যে অবস্থিত। এরপর দেখো যে সাতপুরা পর্বত। ওকে, দেখো এই সাতপুরা পর্বতের অবস্থান কোথায়? দেখো যে এই দাক্ষিণাত্য মালভূমির একদম উত্তরে, ঠিক আছে, উত্তর সীমায় এই পর্বতটার নামই হচ্ছে সাতপুরা পর্বত, তাই তো। দেখো তার সাতপুরা পর্বত কোন দুটি নদীর মাঝখানে অবস্থিত? দেখো এটা কি বলছে, এটা নর্মদা নদী, এটা তাপ্তি নদী, তাই তো। তাহলে নর্মদা আর তাপ্তি নদীর মাঝখানে কি সাতপুরা পর্বত অবস্থিত। এটাও কিন্তু প্রশ্ন হতে পারে। ঠিক আছে, যে নর্মদা ও তাপ্তি নদীর মাঝ বরাবর কোন পর্বত অবস্থিত, তাহলে উত্তর কি? সাতপুরা পর্বত অবস্থিত। ওকে, দেখো এই সাতপুরা পর্বত এটা স্তূপ পর্বত, বিখ্যাত, ভারতের বিখ্যাত স্তূপ পর্বত। এটা প্রশ্ন হয় সাতপুরা পর্বত কি জাতীয় পর্বত, তাহলে সাতপুরা পর্বত স্তূপ পর্বত। এই সাতপুরা পর্বত প্রায় পশ্চিম থেকে পূর্বে প্রায় 900 কিলোমিটার দীর্ঘ। ঠিক আছে, এবং যদি রাজ্য বলি কোন কোন রাজ্য অবস্থান করছে, যে সাতপুরা পর্বত এদিকে মধ্যপ্রদেশ, একদম গুজরাট থেকে শুরু করে গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, এই 3টি রাজ্য জুড়ে অবস্থান করছে। দেখো এই প্রাচীন ধর্মীয় মত অনুযায়ী 7 মানে হচ্ছে 7 আর পুরা মানে হচ্ছে পর্বত। ওকে, তো এই সাতপুরা পর্বতে, তার মানে কি? সাতপুরা মানে কি? 7টি পর্বতের সমষ্টি, এই তো। তাহলে প্রাচীন ধর্মীয় মতে এই সাতপুরা পর্বত মানে 7টি পর্বতের সমষ্টিকেই বোঝানো হতো। ওকে, তো এই 7টি পর্বতের মধ্যে দেখো এখানে আছে মহাদেব পর্বত, ঠিক আছে, তারপরে মহাকাল পর্বত, এই পর্বতগুলো আছে। ঠিক আছে, এই মহাদেব পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম পাঁচমারি, মনে রাখবে। মহাদেব পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম পাঁচমারি। আর মহাকাল পর্বত, এই মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম অমরকণ্টক। আর এই অমরকণ্টক থেকেই নর্মদা নদী উৎপত্তি লাভ করেছে। প্রশ্ন হয় মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অমরকণ্টক। ওকে, আর দেখো আর এই যে সাতপুরা পর্বত আছে, সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম ধূপগড়, যার উচ্চতা 1350 মিটার। এটাও কিন্তু প্রশ্ন হয় যে সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, তাহলে উত্তর কি? ধূপগড়। ঠিক আছে, এই ধূপগড় পর্বতশৃঙ্গটি মনে রাখবে মধ্যপ্রদেশে অবস্থিত। এটা কিন্তু প্রশ্ন হয় যে সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড় কোন রাজ্যে অবস্থিত, তাহলে কি বলছি? মধ্যপ্রদেশে অবস্থিত। ওকে, দেখো তাহলে এই সাতপুরা পর্বত হলো, তাহলে এই হলো দাক্ষিণাত্য মালভূমির প্রধান পর্বতগুলি। ঠিক আছে, তো এগুলো ছাড়াও আরো কিছু ছোট ছোট পর্বত আছে। যেমন দেখো এখানে মহারাষ্ট্রে আছে সাতমালা পর্বত।
ঠিক আছে। এখানে আছে অজন্তা পাহাড়, ঠিক আছে। এই সাতমালা পর্বত, অজন্তা পাহাড়, এই পাহাড়গুলো, এই আরও কিছু ছোট ছোট পাহাড় আছে, এই পাহাড়গুলো দাক্ষিণাত্য মালভূমিতে অবস্থান করছে, ঠিক আছে। দেখো পরীক্ষাতে কিন্তু এই পর্বতগুলির সিকোয়েন্স আসতে পারে, যে উত্তর থেকে দক্ষিণে নাম দিয়ে দিল যে পর্বতগুলিকে সিরিয়ালি সাজাও, উত্তর থেকে দক্ষিণে বা দক্ষিণ থেকে উত্তরে, ঠিক আছে। দেখো দক্ষিণ থেকে উত্তরে যদি বলি, দেখো তাহলে এটা কোন পর্বত, এটা হচ্ছে কি আনাইমালাই পর্বত, এটা কোন পর্বত নীলগিরি পর্বত, সরি সবার দক্ষিণে এটা কি কার্ডামাম, তারপরে এটা কি আনাইমালাই, এটা কি নীলগিরি, তাই তো। এরপরে কি সাতপুরা, এরপরে বিন্দ, এরপরে আরাবল্লী, তাই তো। এই সিরিয়ালি দক্ষিণ থেকে উত্তর দিকে আছে। আর যদি উত্তর থেকে দক্ষিণে বলি তাহলে কি প্রথমে কি আরাবল্লী পর্বত, তারপরে বিন্দ পর্বত, তারপরে সাতপুরা পর্বত, তারপরে নীলগিরি পর্বত, তারপরে আনাইমালাই, তারপরে একদম সবার দক্ষিণে কার্ডামাম, ঠিক আছে। ঠিক একই রকম ভাবে এই যে পশ্চিমঘাট পর্বতে যে তিনটি গ্যাপ আছে, এই গ্যাপগুলো কিন্তু উত্তর থেকে দক্ষিণ বা দক্ষিণ থেকে উত্তরে সিরিয়ালি সাজাতে বলতে পারে, বা এরকম প্রশ্ন হতে পারে, ঠিক আছে। তাহলে সবার উত্তরে কি থলঘাট, তারপরে কি তার দক্ষিণে কি ভোরঘাট, আর একদম সবার দক্ষিণে কি পালঘাট, গিরিপথ। এগুলো তোমরা কিন্তু খুব ভালো করে মনে রাখবে। তাহলে এই হলো দাক্ষিণাত্য মালভূমির পার্বত্য অঞ্চল, ঠিক আছে। এবার আমরা দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলগুলো দেখে নেই। কি বলেছিলাম যে দাক্ষিণাত্য মালভূমিকে কয়টা মালভূমি অঞ্চলে ভাগ করা হয়েছে? 3টা মালভূমি অঞ্চলে, তাই তো। দেখো এই যে এই অংশটাকে বলা হয় মহারাষ্ট্র মালভূমি, আর দক্ষিণের এই অংশটা হচ্ছে কর্ণাটক মালভূমি, আর এটা হচ্ছে তেলেঙ্গানা মালভূমি, ঠিক আছে। দেখো তাহলে এই যে মহারাষ্ট্র মালভূমি, এটা কি বলছি মহারাষ্ট্র মালভূমি, তাহলে মহারাষ্ট্র মালভূমির অবস্থান যদি বলি তাহলে কি বলবো? দেখো যে এই যে দাক্ষিণাত্য মালভূমির উত্তর পশ্চিম দিকে, বা এই যে সাতপুরা পর্বতের দক্ষিণে, তাই তো মহারাষ্ট্র রাজ্যে এই মহারাষ্ট্র মালভূমি অবস্থান করছে। ওকে, দেখো এই মালভূমিটি মনে রাখবে, এই মালভূমিটি হচ্ছে লাভা গঠিত মালভূমি। কি মালভূমি? মহারাষ্ট্র মালভূমিটা কিন্তু লাভা গঠিত মালভূমি। ওকে, তো এই মালভূমির উৎপত্তি কিভাবে হয়েছে তোমরা জানো? কিভাবে? যে ক্রিটেসিয়াস যুগে প্রায় আজ থেকে 7 থেকে 13 কোটি বছর আগে ভূপৃষ্ঠে, মানে এখানে দীর্ঘ ফাটল তৈরি হয়। ওকে, ফাটলের মধ্য দিয়ে বিদার অগ্নুৎপাত ঘটে। এবং বিদার অগ্নুৎপাত কি তোমরা জানো, তাই কিনা? যেমন মনে করো এই ভূপৃষ্ঠ আছে, এই ভূপৃষ্ঠে এরকম মনে করো এই দীর্ঘ ফাটল তৈরি হলো। এবার দীর্ঘ ফাটল তৈরি হলে যদি এরকম দীর্ঘ ফাটল বরাবর, কি বলতো, দীর্ঘ ফাটল বরাবর তরল লাভা কোনো রকম বিস্ফোরণ ছাড়াই বেরিয়ে আসে, ঠিক আছে, কোনো রকম বিস্ফোরণ ছাড়াই বেরিয়ে আসে, তখন সেটাকে বলা হয় বিদার অগ্নুদ্গম। ওকে, তো এই বিদার অগ্নুদ্গম ঘটে এখানে মহারাষ্ট্র মালভূমি, এই বিদার অগ্নুদ্গমের ফলে গঠিত হয়েছে। ফলে বিদার অগ্নুদ্গমে ভূ অভ্যন্তরের তরল ম্যাগমা ভূপৃষ্ঠে লাভা রূপে উঠে এসে পুরো এলাকাটাকে ঢেকে দেয়, ঠিক আছে। এই জন্য মনে রাখবে, এই জন্য এখানে ঠিক এরকম চ্যাপ্টা মাথাযুক্ত বহু পাহাড় দেখা যায়। কি? লাভার এরকম চ্যাপ্টা মাথাযুক্ত বহু পাহাড় দেখা যায়। ওকে, আর এই যে এই অংশটা আছে, মানে এই যে মহারাষ্ট্র মালভূমির এই উত্তর পশ্চিম দিক, এই দিকটা তুলনামূলকভাবে উঁচু, এবং পূর্ব দিকে দেখো, এই পূর্ব দিকটাতে, মানে এই দিকটাতে পশ্চিম থেকে পূর্ব দিকে এরকম সিঁড়ির মতো ধাপে ধাপে নেমে গেছে, এরকম সিঁড়ির মতো ধাপে ধাপে পূর্ব দিকে নেমে গেছে, ঠিক আছে। আর এই যে সিঁড়ির মতো ধাপ, এই সিঁড়ির মতো ধাপযুক্ত ভূমিটাকেই বলা হয় কি ডেকান ট্র্যাপ। বোঝা গেল? দেখো, তো এই পুরো মালভূমিটাকে কিন্তু বলা হয় ডেকান প্লেটু, ঠিক আছে। পুরো মালভূমিটা হচ্ছে ডেকান প্লেটু, আর এই মহারাষ্ট্র মালভূমিটা কিন্তু ডেকান ট্র্যাপ। তার মানে কি বলতো, ডেকান ট্র্যাপ আর ডেকান প্লেটু কিন্তু এক নয়, তাই কি না? পুরো মালভূমিটা, দাক্ষিণাত্য মালভূমিটা হচ্ছে ডেকান প্লেটু, আর শুধুমাত্র মহারাষ্ট্র মালভূমিটা হচ্ছে কি ডেকান ট্র্যাপ। ট্র্যাপ একটি সুইডিশ শব্দ যার অর্থ হচ্ছে সিঁড়ি। তো এখানে এই পশ্চিম থেকে পূর্ব দিকে ধাপে ধাপে এরকম সিঁড়ির মতো ধাপযুক্ত ভূমি দেখা যায়, এই জন্য এটাকে বলা হয় কি ডেকান ট্র্যাপ। ওকে, দেখো, তো এখানে দীর্ঘদিন ধরে ক্ষয় কাজের ফলে দেখো প্রথমে এই বিদার অগ্নুৎপাতে এখানে বেসল জাতীয় ম্যাগমা বা লাভা বেরিয়ে আসে। ফলে সেই বেসল জাতীয় ম্যাগমা বা লাভা ভূপৃষ্ঠে বেরিয়ে এসে বেসল শিলা গঠন করে।
ফলে এই অঞ্চলটি কি ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। এবার দীর্ঘকাল ধরে এই ব্যাসল্ট শিলা ক্ষয় হতে হতে ক্ষয়প্রাপ্ত হয়ে এরকম সিঁড়ির মতো ধাপ তো তৈরি হয়েছেই। আর কি বলতো, এই ব্যাসল্ট শিলা দীর্ঘকাল ধরে আবহবিকার ও বিভিন্ন প্রক্রিয়ায় ক্ষয়প্রাপ্ত হয়ে এই অংশে কি বলতো কৃষ্ণ মৃত্তিকা, কালো রঙের মৃত্তিকা সৃষ্টি হয়েছে, যার নাম কি কৃষ্ণ মৃত্তিকা, তাই তো। আর এই কৃষ্ণ মৃত্তিকা স্থানীয় নাম কি রেগুর মৃত্তিকা। তো এই কৃষ্ণ মৃত্তিকা কোথায় আছে? এই মহারাষ্ট্র মালভূমিতে কৃষ্ণ মৃত্তিকা আছে, তাই তো। আর এই কৃষ্ণ মৃত্তিকা কি জন্য বিখ্যাত আমরা জানি। কি জন্য? কৃষ্ণ মৃত্তিকা কি কার্পাস চাষের জন্য বিখ্যাত। আর এই কৃষ্ণ মৃত্তিকাকে এই জন্য কি কার্পাস মৃত্তিকাও বলা হয়। এই মহারাষ্ট্র মালভূমিতে দেখো, এখানে আছে অজন্তা পাহাড়, ইলোরা পাহাড়, এখানে আছে হরিশ্চন্দ্র পাহাড়, এখানে আছে বালাঘাট পাহাড়, ঠিক আছে। তো এই পাহাড়গুলো আছে, মনে রাখবে মহারাষ্ট্র মালভূমিতে কি বলছি, অজন্তা, ইলোরা, হরিশ্চন্দ্র, বালাঘাট এই পাহাড়গুলো অবস্থান করছে। ওকে, এরপরে দেখো, এরপরে কর্ণাটক মালভূমি দেখো। তাহলে কর্ণাটক মালভূমির অবস্থান কোথায় দেখো, কোথায়? এই মহারাষ্ট্র মালভূমির দক্ষিণে এই যে এই অংশটা বেশি, কর্ণাটকে পুরো কর্ণাটক রাজ্য এবং তামিলনাড়ুর কিছুটা অংশ জুড়ে অবস্থান করছে এই কর্ণাটক মালভূমি, ঠিক আছে। এই কর্ণাটক মালভূমি মনে রাখবে, কর্ণাটক মালভূমি নিঃশিলায় গঠিত এবং এখানে লাল মাটি দেখা যায়। ওকে, দেখো এই কর্ণাটক মালভূমিকে দুটা অংশে ভাগ করা হয়, ঠিক এরকম দেখো, এই দুটা অংশে ভাগ করা হয়। দেখো তাহলে এটা কি ডান দিক মানে কি, এটা পূর্ব দিক, এটা কি বাঁ দিক মানে কি পশ্চিম দিক। ওকে, তো ডান দিকের মানে পূর্ব দিকের কর্ণাটক মালভূমির এই পূর্ব দিকের অংশকে বলা হয় ময়দান। এই ময়দান শব্দের অর্থ হচ্ছে অনুচ্চ ভূভাগ, ঠিক আছে। আর এই পশ্চিম দিকে মানে কর্ণাটক মালভূমির এই পশ্চিম দিকের এই অংশটাকে বলা হয় মালনাদ। আর এই মালনাদ শব্দের অর্থ হচ্ছে পাহাড়ি দেশ, ঠিক আছে। দেখো তাহলে এই যে মালনাদ, তাহলে কর্ণাটক মালভূমির পশ্চিম দিকের অংশটাকে বলা হয় মালনাদ। প্রশ্ন হতে পারে কিন্তু যে কর্ণাটক মালভূমির পশ্চিম দিকের অংশকে কি বলে, তাহলে পশ্চিম দিকের অংশ কি মালনাদ। আর কি বলছি, মালনাদ মানে কি পাহাড়ি দেশ, ঠিক আছে। দেখো এই মালনাদটা কিরকম, দেখো যে এই যে পশ্চিম দিকে মানে কি, এটা কি পশ্চিমঘাট পর্বত, তাই তো। তাহলে পশ্চিমঘাট পর্বতের কি আছে, পশ্চিমঘাট পর্বতের পাদদেশের ভূমি, তাই তো। পশ্চিমঘাট পর্বতের পাদদেশের উঁচু তরঙ্গায়িত যে মালভূমির অংশ, সেই অংশটাই হচ্ছে মালনাদ, ঠিক আছে। এই অংশটা কিন্তু অপেক্ষাকৃত উঁচু। এখানে বাবা বুদান পাহাড় আছে। তো এই কি বলছি, মালনাদে বাবা বুদান পাহাড় আছে। আর বাবা বুদান পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম মুলানগিরি, যার উচ্চতা 1923 মিটার। ওকে, তাহলে দেখো তাহলে এই বাবা বুদান পাহাড়ের এই মুলানগিরি কিন্তু কি বলতো কর্ণাটক মালভূমির সর্বোচ্চ অংশ। এটা কিন্তু প্রশ্ন হতে পারে যে কর্ণাটক মালভূমির সর্বোচ্চ অংশ বা শৃঙ্গের সর্বোচ্চ অংশ বা শৃঙ্গের নাম কি, সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। তাহলে উত্তর কি বাবা বুদান পাহাড়ের মুলানগিরি, ঠিক আছে। দেখো তাহলে এই পশ্চিমের অংশটা কি বলছি মালনাদ, অপেক্ষাকৃত উঁচু, তাই তো। আর এই পূর্ব দিকের এই অংশটা ক্ষয় কাজের ফলে সৃষ্টি হয়েছে। এই জায়গায় এই পূর্ব দিকের এই অংশটা ক্ষয় পেয়ে প্রায় সমপ্রায় ভূমিতে পরিণত হয়েছে, ঠিক আছে, যার নাম ময়দান। ময়দান মানে কি বলছি, ময়দান মানে হচ্ছে অনুচ্চ ভূভাগ। তো এই জায়গাটা, এই পূর্ব দিকের এই ময়দান অংশ প্রায় সমতল হলেও এখানে কিন্তু কিছু ক্ষয়জাত টিলাও দেখা যায়। এটাও কিন্তু প্রশ্ন হতে পারে যে এরকম যে কর্ণাটক মালভূমির পূর্ব দিকের অংশ কি নামে পরিচিত, তাহলে উত্তর কি হবে, ময়দান নামে পরিচিত। ওকে, দেখো এরপরে তেলেঙ্গানা মালভূমি। দেখো যে এইটুকু অংশ হচ্ছে তেলেঙ্গানা মালভূমি, কি মহারাষ্ট্র মালভূমির প্রায় পূর্ব দিকে, তাই তো। আর কর্ণাটক মালভূমির উত্তর পূর্ব দিকে এই অংশটা হচ্ছে তেলেঙ্গানা মালভূমি, তাই তো। তেলেঙ্গানা রাজ্য জুড়ে অবস্থান করছে। এই তেলেঙ্গানা মালভূমিও কিন্তু একটা সমপ্রায় ভূমি, ঠিক আছে। এই মালভূমিটিও গ্রানাইট ও নিঃশিলা দ্বারা গঠিত এবং বিভিন্ন নদী দ্বারা এই মালভূমিটি ক্ষয়প্রাপ্ত হয়েছে। যেমন দেখো এর উপর দিয়ে এই গোদাবরী নদী প্রবাহিত হচ্ছে, ঠিক আছে, ভীমা নদী এর উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তাহলে এই তেলেঙ্গানা মালভূমির উপর দিয়ে গোদাবরী নদী প্রবাহিত হচ্ছে, ভীমা নদী প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে দাক্ষিণাত্য মালভূমির মানে বিভাগগুলো। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের ক্লাস।